আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এনিটাইম মিডিয়ার অফিসিয়াল সরাসরি সম্প্রচারে হয়েছি। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমাদের আজকের বর্তমান এলাকার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একজন হচ্ছেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, বর্তমান আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলিমুদ্দিন দুর্জয়। আমাদের মধ্যে আরেকজন উপস্থিত রয়েছেন পাতলিগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নুরুল আমিন স্যার। অনেকেও আমাদের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। বিষয়ে আমরা অনেকটা প্রশ্ন তাদের কাছে আমরা জানব। প্রথমেই আমরা নুরুল আমিন স্যারের কাছে আমাদের এনিটাইম মিডিয়ার বিষয় নিয়ে আমরা কিছু তথ্য জানছি। আমরা এনিটাইম মিডিয়া সম্পর্কে, আমাদের অফিস সম্পর্কে সে বিষয়টা আমরা একটু নুরুল আমিন স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। সুলেমান সিদ্দিকী, এনিটাইম মিডিয়ার একজন কর্ণধার। আমাকে এখানে চমৎকার একটা অনুষ্ঠানে নিয়ে আসার জন্য আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের স্থানীয় পর্যায়ে নানাবিধ সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাজের সামনে নিয়ে আসা, দৃষ্টিগোচর করা, মানুষের সম্মুখে তুলে ধরা, এর জন্য লোকাল মিডিয়ার বেশ গুরুত্ব রয়েছে। এনিটাইম মিডিয়া সেই লক্ষ্যেই কাজ করছে। এই জন্য এনিটাইম মিডিয়াকে আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠান এবং এইরকম আরো অনুষ্ঠান তারা করবে বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, ধারাবাহিকভাবে করবে এবং অতীতে বেশ কিছু ধারাবাহিকভাবে তারা বিভিন্ন বিষয়ের উপর খবরাখবর প্রচার করে আসছে, নিয়মিত প্রচার করে আসছে। তাদের এই উদ্যোগ মহতি উদ্যোগ, এটাকে আমি কংগ্রেচুলেট করি এবং স্বাগত জানাই। ধন্যবাদ স্যারকে। আমি এই মুহূর্তে যাব আমাদের একজন অতিথি, যিনি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলিমুদ্দিন দুর্জয় সাহেবের কাছে। আমাদের এনিটাইম মিডিয়া ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সর্বপ্রান্তে কিন্তু ছড়িয়ে রয়েছে। আমাদের প্রায় প্রতিনিধি কিন্তু বাংলাদেশের প্রায় 64 জেলার মধ্যে 50% জেলায় কিন্তু একটু প্রতিনিধি রয়েছেন। সবাই কিন্তু কাজ করে যাচ্ছেন। এই সম্পর্কে, আমাদের পোর্টাল সম্পর্কে, মিডিয়া সম্পর্কে একটু ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ স্নেহাশিস। আজকের এনিটাইম মিডিয়ার পরিচালক সুলেমান সিদ্দিকী, সাংবাদিক সুলেমান সিদ্দিকী সাহেবকে আজকে একটি চমৎকার পরিবেশে এরকম একটি দৃষ্টিনন্দন এবং ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমাদের লোকাল পর্যায়ে এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় প্রথমবারের মতো উপহার পাচ্ছি সুলেমান সিদ্দিকীর করলাম। এনিটাইম মিডিয়া মানে আজ 5-7 বছর থেকে, বিশেষ করে আমাদের গোয়েন্দা জনতা কোম্পানিগুলোর শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ সব ধরনের সমাজের যত আছে, অসঙ্গতি আছে সহ সব ধরনের কাজে এনিটাইম মিডিয়া প্রথমই যে সংবাদ নিয়ে আসে আমাদের এলাকায়, সেই প্রথম সংবাদ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে এনিটাইম মিডিয়া। জন্য এনিটাইম মিডিয়ার কাছে আমরা পুরো এলাকাবাসী, গোয়েন্দা জনতা কোম্পানির সব মানুষ কৃতজ্ঞ আপনাদের এই মহতি উদ্যোগের জন্য। এবং আগামীতেও আপনাদের এই জনকল্যাণমুখী বহুবিধ কার্যক্রম আরো এর প্রসার আরো বহুগুণে বৃদ্ধি পাবে তার প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আজকের অনুষ্ঠানের যে শেষ মুহূর্তে সেগুলোতে আমরা চলে যাচ্ছি। প্রথমে যে রাজনৈতিক ব্যক্তি, যিনি ওনার কাছে আমরা জানতে চাইব যে বর্তমান সময়ে কিন্তু মাদক চোরাচালান কিন্তু দিন দিন বৃদ্ধি হচ্ছে। সে বিষয় নিয়ে পদক্ষেপ আপনাদের কি কি রয়েছে? আসলে বাংলাদেশে যে কয়টা সমস্যা বর্তমানে রয়েছে তার মধ্যে গুরুতর একটা, সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে মাদকের যে ব্যাপারটা আছে। বিশেষ করে আমাদের এই এলাকাটা সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের সাংঘাতিকভাবে ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে আমাদের এলাকায়। এই মাদকের নিয়ন্ত্রণের জন্য বহুবিধ কার্যক্রম হাতে নেওয়া উচিত। আমার মনে আছে সেই 2010 সালে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমরা রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের ব্যানারে তখন কিন্তু আমরা এই মাদকের বিরুদ্ধে এই গণসচেতনতা বৃদ্ধির জন্য আমরা মাদক বিরোধী অভিযান এবং মাদকাসক্তি থেকে ফিরে আসার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধকরণের জন্য তখন আমরা প্রোগ্রাম করেছিলাম। তো আসলে মাদক নিয়ন্ত্রণ করার জন্য 3টা স্টেপে কাজ করতে হয়। তো 3টা স্টেপ কি? একটা হচ্ছে পরিবার, একটা হচ্ছে সমাজ, আর রাষ্ট্রের কিছু আইন কানুন। এবং এই আইন কানুনের প্রায়োগিক যখনই প্রয়োগ হবে তখন এই 3টির সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এই 3টা কিভাবে প্রয়োগ করা যায়? মাদক নিয়ন্ত্রণের যে 3টা পদক্ষেপ, একটা হচ্ছে পারিবারিক করণীয়। তো পারিবারিক করণীয়ের মধ্যে আমাদের কি আছে? একটা হচ্ছে পারিবারিক করণীয়ের মধ্যে হচ্ছে খেলাধুলা।
যে আমাদের অভিভাবকরা যদি আমাদের সন্তানদেরকে যদি ভালো করে খেলাধুলার পরিবেশ করে দিতে পারে, তার বিকেল বেলা তাকে খেলাধুলার জন্য উন্মুক্ত পরিবেশে পাঠায়, যাতে করে তার মনস্তাত্ত্বিক ভাবে তার একটা ওই যে মানে তার মাইন্ডসেটে সামাজিক সংস্কৃতির একটা সংস্কৃতিমনা পরিবেশ যাতে তার মনের মধ্যে ঢুকে, তো এটা এ ব্যাপারে অভিভাবককে সহযোগিতা করতে হবে। পাশাপাশি তার পরিবারের মধ্যে পারস্পরিক আলোচনা, বোঝাপড়া, এটা এই বোঝাপড়াটা মানে ভারী করতে হবে। তার কোন সমস্যা আছে, তার মানে সে যে সঙ্গ আছে, যে সঙ্গের সাথে চলাফেরা করে, এটা কোন সঙ্গ সে করেছে, বাছাই করেছে, এটাকে চিহ্নিত করতে হবে পরিবারের যারা আছে, আমরা পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে, যে সঙ্গের কারণে অনেকাংশে দেখা গেছে আমাদের যুবশক্তি অনেকাংশেই বিপদগামী হচ্ছে। পাশাপাশি সামাজিক সচেতনতা, এই সামাজিক সচেতনতাই হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদক সমাজে নিয়ন্ত্রণ করার জন্য যদি সামাজিক সচেতনতা নিয়ে যায়। সামাজিক সচেতনতার মধ্যে হচ্ছে যেমন আমরা এই অ্যাডভার্টাইজ আছে, বিভিন্ন চ্যানেলের মধ্যে অ্যাড দেয় মাদকের কুফল নিয়ে অ্যাড, তারপরে হচ্ছে পাড়া মহল্লায় বিভিন্ন সাইনবোর্ড বিলবোর্ড টাঙিয়ে এর কুফলতা এবং এর খারাপ দিকগুলা জনসমাগমের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় 3 নম্বর যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রের যে আইন, শক্তিশালী আইন প্রণয়ন এবং সেই আইনের মানে সুফলভাবে পরিকল্পিতভাবে সেই আইনের প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে যথেষ্ট কাজ করতে হবে। যদি আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে কাজ না করে এবং রাষ্ট্রের আইনের যথোপযুক্ত প্রয়োগ যদি না হয়, তাহলে মাদকের যে ব্যাপারটা আছে, মাদকের ব্যাপারটা আদৌ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের যে সীমান্ত এলাকা আছে, সেই সীমান্ত এলাকায় বিশেষ করে আমাদের বিজিবি যারা রয়েছেন, ওনারা যদি চেষ্টা করেন তাহলে অনেকাংশে এই মাদকের সমস্যাটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ হচ্ছে সীমান্তের দেখা গেছে ভারতীয় বর্ডার যে বর্ডার আছে, এই বর্ডারের ম্যাক্সিমাম এরিয়া বর্তমানে কিন্তু সুরক্ষিত আছে, কাঁটাতারের বেড়া রয়েছে, অল্প কিছু জায়গা যে এরিয়াটা আছে সেটা খোলা রয়েছে। সেইখানে যদি শক্তিশালী তল্লাশি চৌকি যদি বসানো সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে মাদকের যে চালানগুলা বড় বড় আছে, সেই মাদকের চালানগুলা নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি আমরা প্রত্যেকে জানি বিভিন্ন এলাকা ভিত্তিক মাদকের একটা সিন্ডিকেট আছে, চোরাচালানের সিন্ডিকেট আছে, মাদকের সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেটকে ধরে যদি সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা এরা গণপ্রতিরোধের মুখে তাদেরকে আমরা ফেলতে পারি, তো ইনশাআল্লাহ মাদক এই সমাজ থেকে নির্মূল হবে, সেই বিশ্বাস, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে মাদক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। তো আমি এই মুহূর্তে শিক্ষক যিনি আমিন স্যার, ওনার কাছে আমরা জানতে চাইব বর্তমান এলাকার শিক্ষা ব্যবস্থা বর্তমান কেমন রয়েছে, এটা আপনার জানা মতো কতটুকু? ধন্যবাদ। আমি যদি আমাদের অঞ্চলের কথা বলি, বিশেষ করে গোয়েন্দাদের কথা, এবং আমি এই জায়গায় এই বিষয়ের উপর আলাপ করতে চাই, গোয়েন্দাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের এই এলাকা বহুকাল ধরে শিক্ষাক্ষেত্রে অতীব পিছিয়ে পড়া একটা অঞ্চল। এখানে আশানুরূপ কোনো পরিবর্তন, শিক্ষাক্ষেত্রে যে আশানুরূপ যে পরিবর্তনটা, কাঙ্ক্ষিত যে পরিবর্তন, এটা এখনো আসেনি এবং লম্বা সময় ধরে এই অবস্থাটা বিরাজমান এবং চলমান। যদিও কিছু ক্ষেত্রে এখন আমরা আশাবাদী এবং সম্ভাবনাময় কিছু পরিবর্তন দেখছি, কিন্তু দেশ, সমাজ এবং অন্যান্য পারিপার্শ্বিক আশেপাশের যে অঞ্চলগুলো যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে, আমাদের এই অঞ্চল ঠিক সেইভাবে পরিবর্তন আসছে না। এটা অতীব দুঃখজনক এবং হতাশাজনক। আপনি যদি এখনো দেখেন বাংলাদেশের বিভিন্ন পাবলিক ভার্সিটিগুলোর দিকে যদি খেয়াল করেন, বা আমাদের গোয়েঙ্গার থেকে কয়েকজন প্রতি বছর একেবারে নগণ্য সংখ্যক স্টুডেন্ট কিন্তু সেখানে চান্স পায়। তাছাড়া আপনি যদি চিন্তা করেন বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন MBBS কোর্সে বিভিন্ন সরকারি মেডিকেলগুলোতে চান্স পাওয়ার দিক থেকে চিন্তা করেন, অথবা অন্যান্য বিভিন্ন গুণগত মানের শিক্ষা ব্যবস্থায় যদি চিন্তা করেন, এই অঞ্চলের শিক্ষার্থীরা ততটা এখনো সফল হচ্ছেন। এবং এই অঞ্চল থেকে যে আউটপুট বের হয়ে আসছে, এটাও আশা জাগানিয়া নয়। তবে হ্যাঁ, এখানে একটা পরিবর্তন আসছে। ইদানিংকালে যেটা হচ্ছে যে একটা হিউজ পরিবর্তন আসছে এবং এটা ক্রমান্বয়ে হচ্ছে, ক্রমশ হচ্ছে। আমরা আশাবাদী এই পরিবর্তনটা সময়ের সাথে সাথে আরো আনুপাতিক হারে আরো বেশি হবে এবং আমাদের এই পিছিয়ে পড়া, আপনি যদি দেখবেন শুধু শিক্ষাক্ষেত্রে, তো এখানে শিক্ষার ব্যাপারটা নয়, গোটা বাংলাদেশে যে কয়েকটা অঞ্চল পিছিয়ে থাকার দিক থেকে যে কয়েকটা উপজেলা আছে, সর্বক্ষেত্রে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, খেলাধুলা বলেন,
সব ক্ষেত্রেই আমাদের একটা পিছিয়ে পড়ার একটা স্বভাব এখানে বিরাজ হয় এবং এটা দৃশ্যমান। অথচ আমাদের সমূহ সম্ভাবনা ছিল এখান থেকে ভালো আউটপুট নিয়ে আসা। আপনি যদি দেখেন গোটা বাংলাদেশের মধ্যে পর্যটন কেন্দ্রগুলোর দিকে যে খেয়াল করেন, এত সমৃদ্ধ পর্যটন কেন্দ্র সারা বাংলাদেশে নেই। একটা উপজেলায় এত নামডাক এবং সুখ্যাতি সম্পন্ন এত বেশি পর্যটন কেন্দ্র কোথাও নেই, কোনো উপজেলায় নেই। তারপরেও আমরা এটাকে প্রপার ইউজ করতে পারছি না, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে। তা সার্বিক দিক বিবেচনা করলে আমাদের শিক্ষা ক্ষেত্রে বর্তমান যদি পরিস্থিতি বলেন, এটা আশাদানী এবং আশাবাদী, সম্ভাবনাময় এবং এগুচ্ছে। আমি বলছি না এটা এখনো স্থবির বা স্থির অবস্থায় আছে, পরিবর্তন হচ্ছে। কিন্তু এটা যে মাত্রায় পরিবর্তন হওয়া আবশ্যক বা সময়ের সাথে পৃথিবীর সাথে যেভাবে পরিবর্তন হওয়া উচিত ছিল, সেই পরিবর্তনটা, কাঙ্ক্ষিত পরিবর্তনটা এখনো আসছে না। তো আমরা আশাবাদী সময়ের সাথে সাথে এটা দ্রুততার সহিত পরিবর্তন আসবে, কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে গোয়েন্দাঘাট উপজেলা বা আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ। আমি এই আরেকটি বিষয় আমি জানবো যে রাস্তাঘাট, ব্রিজ ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের কি? ধন্যবাদ। আসলে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গত 16 বছরে আমরা যেটা জানি হচ্ছে টিআইবি রিপোর্ট অনুযায়ী প্রায় 17,34,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সেই টিআইবি রিপোর্ট অনুযায়ী সেখান থেকে দেখা গেছে প্রায় 4 থেকে 7 লাখ কোটি টাকা দুর্নীতি হয়েছে এই উন্নয়ন প্রকল্পের মধ্যে। তো এলজিডির তথ্য মতে মোট সড়কের 53% নিম্নমানের কাজ হয়েছে। এই এলজিডির প্রায় 62,000 কিলোমিটার সড়ক ইতিমধ্যে বেহাল অবস্থায় রয়েছে সারা বাংলাদেশে। তো এলজিডির যদি 62,000 কিলোমিটার সড়কের যদি বেহাল অবস্থা থাকে, তাহলে আমরা জানি যে এলজিডির যে প্রকল্পগুলা থাকে, রাস্তাঘাট যেগুলা গ্রামীণ, আমাদের বিশেষ করে রুট লেভেলে গ্রাম প্রধান বাংলাদেশ, এই গ্রামের ম্যাক্সিমাম এরিয়াই হচ্ছে, মানে আমরা যে পথে যোগাযোগ, যে পথে যাতায়াত করি, তার ম্যাক্সিমাম হচ্ছে এলজিডির আওতাধীন। এখন যদি এখানে মোট 53% যদি থাকে, খারাপ অবস্থায় থাকে, বেহাল অবস্থায় থাকে, এবং প্রায় 62,000 কিলোমিটার সড়ক পথ যদি ব্যবহারের অনুপযোগী থাকে, তাহলে দেশের অবস্থা কি দাঁড়ায় সেটা বলা বাহুল্য। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা জানি বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 12ই ফেব্রুয়ারি নির্বাচন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বয়স এখনো 3 মাস হয়নি। ইতিমধ্যে এই সরকার জনগণের প্রান্তিক লেভেলে, বিশেষ করে গ্রামীণ জনগণ সহ শহরের জনগণের জীবনমান এবং গ্রামীণ জনগণের জীবনমান কাছাকাছি নিয়ে আসার জন্য জনাব তারেক রহমানের সরকার প্রাণান্তকর প্রচেষ্টা এবং প্রাণান্তকর উদ্যোগ গ্রহণ করছে। সেই উদ্যোগের মধ্যে হচ্ছে আপনার মহাসড়ক হচ্ছে ঢাকার সাথে বিভাগীয় শহরগুলার যাতে যোগাযোগ ব্যবস্থা দ্রুততর হয়, সেজন্য 4 লেন, প্রত্যেকটা বিভাগীয় শহরকে 4 লেনে উন্নীত করার প্রকল্প ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার গঠন হয়েছে, বিএনপি সরকার, সেই উদ্যোগ গ্রহণ করেছে। ক্রমান্বয়ে সেই উদ্যোগ বাস্তবতার মুখ দেখবে। পাশাপাশি হচ্ছে ঢাকার যানজট নিয়ন্ত্রণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও টানেলের যে আছে, সেটার প্রসার আরো বহুগুণ বৃদ্ধি করার বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামীণ যোগাযোগের টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের যে 300টি আসন আছে, সেই 300 আসনের 300 জন মাননীয় সংসদ সদস্যের দৃষ্টিগোচর করে তিনি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন, যাতে করে গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন ঘটে এবং কৃষিকে একটা বৈপ্লবিক রূপ দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা জানি যে খালকাটা কর্মসূচি নিয়ে আসা হচ্ছে কৃষির সম্প্রসারণের জন্য। সেই কৃষি পণ্য যাতে সহজে শহরের মধ্যে এবং যেখানে বিক্রয়ের কেন্দ্র আছে, বিক্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছানো যায়, সেজন্য তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা সেই ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে করে বিএনপি সরকার অতীতের মতো জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে এই সরকারকে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের আপামর জনতা সেই সময়টুকু
বিএনপি সরকারকে দেবে, কেননা একটা সংকটকালীন মুহূর্তে, সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের হাল ধরেছে। এর আগেও বিএনপি একাধিকবার এইরকম সংকটময় মুহূর্তে হাল ধরেছিল এবং সেখানে বিএনপি শতভাগ সফল হয়েছে। জিয়াউর রহমানের পরে বেগম খালেদা যে বিএনপির হাল ধরেছিলেন এবং সরকারে গিয়েছেন, তখন তিনি এই দেশকে পথ দেখিয়েছিলেন। ইনশাআল্লাহ এবারও বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করেছে, সেই সরকার বাংলাদেশকে পথ দেখাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো আমরা এখন শিক্ষকের কাছে জানতে চাইব যে শিক্ষার্থীদের মান উন্নয়ন সবচেয়ে বেশি কোন কোন সমস্যাটি বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে? এখন বাংলাদেশের, আপনি জানেন বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে একটি জনবহুল দেশ। তার যে আয়তন, তার তুলনায় এখানে শিক্ষার্থীর সংখ্যা, মানুষের সংখ্যা প্রচুর। এটা জনবহুল রাষ্ট্র। এই রাষ্ট্রের যদি আপনি শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নে বাধা বা প্রতিবন্ধকতা খুঁজেন, তাহলে তা বলে শেষ করেন। অসংখ্য প্রতিবন্ধকতা এখানে বিদ্যমান। তারপরে যদি আপনি কয়েকটিকে স্পেশাল করে, বিশেষ করে যদি কয়েকটি ত্রুটিকে বা প্রতিবন্ধকতাকে আপনি সামনে নিয়ে আসতে চান, তার মধ্যে একটা হচ্ছে যে আপনার দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষকের অভাব। আপনি এখনো দেখবেন বাংলাদেশের শিক্ষকের যে কোয়ালিটি, এটা বেশ হতাশাজনক। এখানে দক্ষ প্রশিক্ষিত শিক্ষকের একটা বড় অভাব রয়েছে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে দুর্বল ব্যবস্থাপনা। আপনি প্রতিনিয়ত প্রতি বছর শুনবেন যে ব্যবস্থাপনা কমিটি কি হবে, স্কুলে ম্যানেজিং কমিটি কি হবে, কলেজের ম্যানেজিং কমিটি কোন পদ্ধতির হবে, এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বাংলাদেশ। কখনো রাজনৈতিক নেতাদের প্রাদুর্ভাব, কখনো আপনার দেখা যায় স্থানীয় ব্যবসায়ীদের প্রাদুর্ভাব, কখনো বলা হচ্ছে এটা ডিগ্রি পর্যন্ত নিয়ে যাওয়া হবে, বিএ পাস করে স্নাতক পর্যন্ত নিয়ে যাওয়া হবে যোগ্যতা, কখনো বলা হচ্ছে এটা শিথিল করা হবে। এক এক বছর এক এক সময় সরকার যখন আসছে, তার মন মতো প্রত্যেক সরকার এটা পরিবর্তন হচ্ছে। এর ফলে প্রত্যেকটা বিদ্যালয় বলেন, স্কুল ও কলেজ বলেন, হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, সব জায়গায় ব্যবস্থাপনা একটা ত্রুটি পরিলক্ষিত। রাজনৈতিক নেতাদের দৌরাত্ম্য, স্থানীয় প্রভাবশালীদের দৌরাত্ম্য, এই যে ব্যবস্থাপনার যে গোজামিল, এটা বেশ বড় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষার্থীর মান উন্নয়ন। কারণ শিক্ষকদের দেখা যায় সারা বছরই তটস্থ থাকতে হয় এই ম্যানেজিং কমিটির দৌরাত্মের উপর। ফলে যে তাদের জায়গা থেকে যে যতটুকু শিক্ষাক্ষেত্রে এফোর্ট দেওয়ার কথা, সেটা তারা দিতে পারছে না। আরেকটা ব্যাপার হচ্ছে শিক্ষক এবং ছাত্রের অনুপাত। আমি যে প্রথমে যেটা বলছিলাম যে বাংলাদেশে জনবহুল একটি দেশ, এবং এই দেশে বড় একটা সমস্যা হচ্ছে কিন্তু জনসংখ্যা। এই জনসংখ্যার এই যে বিশাল বিস্ফোরণ, এটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকেই প্রতিবন্ধকতায় ফেলে দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে এর ব্যতিক্রম না। সারা পৃথিবীতে শিক্ষক এবং ছাত্রের আদর্শ অনুপাত হচ্ছে, যেমন প্রাথমিক লেভেলে 1:15। একজন শিক্ষকের এগেনিস্টে 15 জন ছাত্র থাকবে, এটা অথবা 1 থেকে 20। এটা হচ্ছে প্রাথমিক লেভেলে আন্তর্জাতিক মানদণ্ড। এটা হাই স্কুল লেভেলে হচ্ছে 1 থেকে 15, 1:15 থেকে 1:30। কিন্তু বাংলাদেশের বেলা আপনি একটু খেয়াল করেন, দেখবেন কোনো হাই স্কুল, আমি গোয়েঙ্গাটের শিক্ষা ব্যবস্থার কথা বলছি, আপনারা জানবেন আরিমিয়া উচ্চ বিদ্যালয়, গোয়েঙ্গাট হাই স্কুল, আপনি এখানে টোটাল সম্ভবত একজন শিক্ষকের এগেনস্টে 100-র উপরে ছাত্র আছে। আপনি আমাদের একেবারে, আমরা যেখানে বসে কথা বলছি, আমাদের পাশের স্কুল ফারুক মাহমুদ উচ্চ বিদ্যালয়, আপনি যান সরেজমিন স্কুলে দেখেন কি পরিমাণ ছাত্র গিজ করতেছে। একজন শিক্ষক যে পরিমাণ এফোর্ট দেওয়ার কথা সেটা দিতে পারছেন, কারণ এখানে প্রচুর ছাত্র, তার যে অনুপাতে যতটুকু টাকা দরকার ছিল তার চেয়ে অধিক। ফলে শিক্ষকের ভিতর থেকে বা শিক্ষক দেয়া যতটা এফোর্ট দিলে সম্ভব ছিল পূর্বে, ওনার এফোর্ট দিয়ে এটা সম্ভব হচ্ছে না। আপনি কুপার বাজার হাই স্কুলের কথা বলেন, প্রচুর ছাত্র, সেই তুলনায় শিক্ষক নেই। প্রাইমারি লেভেলগুলো আসুন, আমি যে প্রাইমারি স্কুল আছে মাত্র 4 জন শিক্ষক, হেড স্যার সহ। ফলে এখন আমার তো একজন প্রধান শিক্ষককে নিয়মিতই অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম করতে হয়। এই জায়গা থেকে 3 জন শিক্ষক প্রতিনিয়ত 6টা ক্লাস, প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, এই 5টা ক্লাস সাথে অন্যান্য সমস্ত কাজকর্ম করা। এখানে আপনারা জানলেন প্রাথমিক লেভেলে সহকারী ও অফিস সহকারীও নেই। ফলে আপনার অফিসিয়াল যত কাজ এই শিক্ষকদেরই করতে হয়, আবার পাঠদানও করতে হয়। এই যে সমস্যাটা, যার ফলে কাঙ্ক্ষিত মানের যে পাঠদান সেটা সম্ভব হচ্ছে না, এবং শিক্ষার্থীরাও মান উন্নয়ন করছেন। আরো অনেকগুলো বিষয় এখানে আসলে আছে। তার আরেকটা কারণ দেখবেন আপনি, জরাজীর্ণ শ্রেণীকক্ষ। এখনো আমাদের ওই অঞ্চলে যে আগে যে প্রথম প্রশ্নটি আমার কাছে ছিল যে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার অবস্থা কেমন, তার একটা বাস্তব চিত্র হচ্ছে এই এলাকার, আপনি যদি স্কুলগুলোতে পরিদর্শনে যান, বিদ্যালয়গুলোতে পরিদর্শনে যান, কলেজে পরিদর্শনে যান, দেখবেন যে প্রত্যেকটা শ্রেণীকক্ষ জরাজীর্ণ।
যেগুলো মোটেই আদর্শ মান বজায় রাখে না। গিজ গিজ করে ছাত্রছাত্রীরা বসছে, একটা বেঞ্চের মধ্যে দুজন কথা বসার কথা, সেখানে 5 জন 4 জন 6 জন পর্যন্ত বসছে, কখনো কোনো সংকুলন হচ্ছে না। তো এই অবস্থায় আপনি কাঙ্ক্ষিত মানের শিক্ষা একজন শিক্ষক দিবেন কি করে, আর ছাত্র সেটা অর্জন করবে কি করে? ফিরে আসতে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে ফিরে আসার জন্য আপনাদের আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা প্রয়োজন। সরকার সেদিকে চেষ্টা করছে, প্রত্যেক সরকারি করে বর্তমান সরকার তো বেশ কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু আসলে সেখান থেকে বের হয়ে আসা এত দ্রুত এটা সম্ভব নয়। আপনার বেশ অবকাঠামোর দিক থেকে বেশ বড় একটা পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং সম্ভবত অতি শীঘ্রই এটা বাংলাদেশে, যদিও সরকার বারবারই বলে যে আমাদের পরিবর্তন আসবে, আসছে, কিন্তু আসলে এটা নিয়ে আসা খুব ডিফিকাল্ট, হয়তো সময়ের সাথে সাথে এটা আসবে। তো দর্শক, বর্তমান কিন্তু দর্শকের একটা সবচেয়ে বড় একটি প্রশ্ন কিন্তু এই যে অত্র এলাকার যুব সমাজের কর্মসংস্থান নিয়ে, যে কর্মসংস্থান যদি তাদের না হয়, তাদের বেকারত্ব কিন্তু বেশ বেড়েই চলছে। সেই কর্মসংস্থান নিয়ে কিন্তু আমরা এখন রাজনৈতিক যে ব্যক্তি রয়েছে ওনার কাছ থেকে জানতে চাইবো যে কি কি উদ্যোগ না হচ্ছে কর্মসংস্থান নিয়ে। ধন্যবাদ। আসলে হচ্ছে বাংলাদেশে যে কয়টা সমস্যা গুরুতর প্রকট আকার ধারণ করেছে, তার মধ্যে একটা হচ্ছে শুরুতে বলেছি মাদক একটা গুরুতর সমস্যা। পাশাপাশি আমাদের এই দেশে, সমাজে, রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা, যেটা যুব সমাজের একটা বড় অংশ বেকার। আবার প্রচ্ছন্ন বেকারের সংখ্যাটাও কিন্তু কম নয়। প্রচ্ছন্ন বেকার সেই বেকারকেই বলা হয়, সেই ব্যক্তিকে বলা হয় যিনি উচ্চ শিক্ষিত, শিক্ষায় শিক্ষিত, যিনি তার যোগ্যতা অনুযায়ী সমাজে, রাষ্ট্রে চাকরি পাচ্ছেন না, মেধা অনুযায়ী তিনি চাকরি পাচ্ছেন না, অথচ তিনি চাকরির জন্য উদ্গ্রীব এবং চাকরির জন্য তিনি প্রস্তুত রয়েছে। তিনি তার যোগ্যতা এবং প্রস্তুতি অনুযায়ী চাকরি পাচ্ছেন না, যে কারণে ওনাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বেকার। এই বেকারের সংখ্যা সারা দেশে প্রায় দেখা গেছে প্রচ্ছন্ন বেকারের সংখ্যা মোট বেকারের 12%। তো এই যে বেকারত্ব, পাশাপাশি যারা প্রচ্ছন্ন বেকারের পাশাপাশি যুব সমাজ আমাদের যে রাষ্ট্রের জেনজি, যে বর্তমানে যে জেনজি প্রজন্ম আছে, এই জেনজি প্রজন্ম সহ এর আগের প্রজন্ম, একটা বিশাল জনগোষ্ঠী বর্তমানে বেকার রয়েছে। এই বেকারের এই সমস্যাটা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, এবং এর সমাধানও একদিনে নেই। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এর বাস্তবায়ন প্রয়োজন। আমরা যুব সমাজে এই বিশেষ করে এই বেকারত্বের সমস্যাটা সমাধান করার জন্য বর্তমান বিশেষ করে সরকারের যে সকল উদ্যোগ গ্রহণ দরকার, যাতে করে এই যুব সমাজের বেকারত্বটা গুছিয়ে আনা যায়, কমিয়ে আনা যায়, তার জন্য ইতিমধ্যে বাংলাদেশের যে সরকার, সেই সরকারে আমাদের রুটে যে সমস্যা রয়েছে, মূলে যে সমস্যা রয়েছে, সেই মূলের সমস্যায় কিন্তু হাত দিয়েছে। বলবেন মূলের সমস্যা কি? মূলের সমস্যা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা এখানে দাঁড় করানো হয়েছে, যে শিক্ষা ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে বেকার উৎপাদন করার কারখানা হিসাবে। অর্থাৎ এমন একটা শিক্ষা ব্যবস্থার উপর আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে দেখা গেল সে এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, অনার্স পাস করলো, তারপরে মাস্টার্স পাস করলো, তারপরে দীর্ঘ একটা শিক্ষা জার্নি শেষ করে বেকারের খাতায় নাম লিখিয়ে বাবার গাড়ে বোঝা হিসাবে তার বাকি জিন্দেগি কাটানোর জন্য প্রস্তুত হয়ে রইল। এখন কথা হচ্ছে, যদি আজকে আমরা উন্নত বিশ্বের মতো তাদের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, প্রাতিষ্ঠানিক শুরু থেকে কর্মমুখী যে শিক্ষা, এই কর্মমুখী শিক্ষাটা যদি আমরা দিতে পারতাম, তাহলে আমাদের যে ছাত্র, আমাদের যে প্রজন্ম গড়ে উঠবে, সেই প্রজন্ম কিন্তু রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতো না। সে তার ভাগ্য সে নিজেই নির্মাণ করতে পারত। আমরা যে একটা কথা পাঠ্যপুস্তক থেকে শিখছিলাম যে ম্যান ইজ বিল্ডার অফ হিজ ওন ফরচুন, মানুষ তার নিজের ভাগ্য নির্মাতা। মানুষ সে চেষ্টা করছে, কিন্তু সে সমাজে উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, পাশাপাশি তার নিজেরও সেই যোগ্যতা নেই যে সে কিছু করবে। কারণ খাতা এবং কলমে যে শিক্ষা নিয়েছে, সেই শিক্ষা তো সমাজে চলে না, সেই শিক্ষার পরিধিটা খুবই ছোট। তো আমার বিশ্বাস বর্তমান সরকার ইতিমধ্যে বলেছে যে উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা নিয়ে আসার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে তিনি বলেছেন, আমার বিশ্বাস সরকার সেটা বাস্তবায়ন করবে, এবং এটা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে অনেকাংশেই কিন্তু এই যে বেকারত্বের যে সমস্যাটা, এটা গুছিয়ে আসবে। পাশাপাশি সরকার কিন্তু তার ইশতেহারে বলেছে, শুরুতে নির্বাচনী ইশতেহারে বলেছে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। ইতিমধ্যে সরকার সেই 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করছে। পাশাপাশি ডিজিটাল খাতে এবং উদ্যোক্তা সৃষ্টি করার জন্য জেনজি প্রজন্মকে অনলাইন নির্ভর ব্যবসা এবং অনলাইন নির্ভর বাণিজ্যের দিকে আগ্রহী করতে সরকার তৃণমূল পর্যায়ে
তৃণমূল পর্যায়ে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা শুনতে পাচ্ছি যে আমাদের গোয়াইনঘাট উপজেলায় একটি যুব উন্নয়নের একটা সেন্টার কেন্দ্র চালু হবে, যেখানে বিভিন্ন বিদেশি ভাষা এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টের জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এটা আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী জনাব আইফুল হক চৌধুরী সাহেব ওনার হাত ধরে আমাদের এখানেও একটা যাতে আমাদের এই এলাকায় বেকারত্বের সমস্যা দূর হয় সেজন্য তিনি প্রয়োজনীয় বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। আর সারা দেশে তো বেকার সমস্যা রয়েছে। আর নিজের এলাকার কথা যদি বলি, আমাদের এখানে মালদাত্তার আমল থেকে প্রায় 100 বর্ষ থেকে এখানে বেশ কয়েকটি কোয়ারি রয়েছে আমাদের সিলেট 4 আসনে। বিশেষ করে আমাদের হচ্ছে জাফলংয়ের যেটা কোয়ারি রয়েছে, বিষ্ণাগান্ধী পাথর কোয়ারি রয়েছে, সাদা পাথর যেটা বর্তমানে আমরা জানি সেটা বোলাগঞ্জ, তারপরে উৎমাছড়া কোয়ারি। এই কোয়ারিগুলা আজ প্রায় 8 বছর থেকে বন্ধ। এই কোয়ারিগুলা বন্ধ থাকার কারণে এখানের মানুষ 100 বছর থেকে যে কর্মের সাথে যুক্ত, এখানের মানুষ যে কর্ম শিখে আসছে, যে ব্যবসা জানে, এই ব্যবসা এবং এই কর্ম থেকে দূরে থাকার কারণে এখানকার মানুষ ম্যাক্সিমাম মানুষ বর্তমানে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত। যদি এখানে বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছে, এখানে জরিপ কার্যক্রম চলছে যে সনাতন পদ্ধতিতে পরিবেশকে রক্ষা করে পরিবেশ বান্ধব অবস্থায় এখানে কোয়ারি চালু করা যায় কিনা, সেজন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার একটা টিম গঠন করে সার্ভে করছে। তো যদি হয়ও কোয়ারি, তাহলে এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। আমাদের এই সিলেট 4 আসনে বিশেষ করে একটা বিশাল জনগোষ্ঠী এই এরিয়া, এই বিশাল জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতের সাথে আনার জন্য এবং জীবনমান উন্নয়ন করার জন্য এখানে আমার মনে হয় বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন, পাশাপাশি বর্তমান সরকারের তিনি মন্ত্রী, তিনি যদি সরকারের কাছে এই এলাকার দুরবস্থার কথা, এই এলাকার মানুষের চাহিদার কথা এবং কর্মসংস্থানের যে এখানে ঘাটতি রয়েছে এটা যদি তিনি তুলে ধরতে পারেন, তাহলে আমার বিশ্বাস উনি হচ্ছেন কর্মবীর, কর্মবান্ধব মানুষ। ওনার দ্বারা সম্ভব এখানে কমপক্ষে 50,000 মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। ধন্যবাদ।